পশ্চিমবঙ্গের মাটি আজ হঠাৎ করে মন্দিরময়, আর মন্দির চুরিময়, ডাকাতিময়। আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়টা হচ্ছে যে এর মধ্যে কিন্তু অন্য কেউ নেই। এখানে বাম নেই, কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেসের ছায়া ইতিহাসে আছে, বর্তমানে নেই। চারিদিকে শুধু বিজেপি আর বিজেপি, সেই বাদী সেই বিবাদী। শুধু সে বলতে পারছে না সে অকারণে অপরাধী, কারণ তো আছে, আবার বৃহত্তর অপরাধের বিষয়টাও আছে, আর সেই দাবিও বিজেপির তরফ থেকেই সামনে রাখা হচ্ছে। আজকের পর্বে তিনটে ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে দীঘার জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র, যেটাকে আগের তৃণমূল কংগ্রেস সরকার জগন্নাথ ধাম নামে চালাতো, সেখানে প্রণামীর বাক্সে লাখ লাখ টাকা চুরির অভিযোগ। রাম মন্দিরে প্রাতিষ্ঠানিকভাবে এবং দীর্ঘ সময় ধরে কোটি কোটি টাকার নয় ছয় দুর্নীতি, সেই কোটি কোটি টাকা চুরির অভিযোগ। এবং তৃতীয়টা অত্যন্ত গুরুতর এবং অত্যন্ত সংবেদনশীল একটি অভিযোগ। পানিহাটির বর্তমানে যিনি বিধায়িকা আপনারা জানেন, অভয়ার মা রত্না দেবনাথ, তার এবং তার স্বামীর বিরুদ্ধে মন্দিরের প্রণামী বাক্স দখল করার বিতর্কিত অভিযোগ। নমস্কার, আমি পৌলমী, এবং আজকের পর্বের কথাগুলো শুনতে শুনতে যদি কোথাও একটা বুকের ভেতরে গিয়ে ধাক্কা লাগে, ধর্মীয় আবেগে যদি ধাক্কা লাগে, তাহলে গুরুদেবের সেই কথাটা শুনে মনে শক্তি সঞ্চয় করে এগিয়ে চলুন যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লয় সহজে। প্রথমেই আসি জয় জগন্নাথের কথায়। কৌস্তব বাগচি, একটা সময় তার মাথায় চুল ছিল না, তিনি ছিলেন বিরোধী। এখন তার মাথায় চুল গজিয়েছে, তিনি শাসক দলের বিধায়ক। পূর্বতন মুখ্যমন্ত্রীর থেকে এক ধাপ এগিয়ে তিনি বেশ ভালো গানও করেন। যাই হোক, কৌস্তব বাগচি বিধায়ক যখন হননি, যখন তিনি বিরোধী ছিলেন, সেই সময় বিরোধী থাকাকালীন তিনি একটা মামলা করেছিলেন। যে মামলার বক্তব্য ছিল যে দীঘায় মমতার তৈরি করা জগন্নাথে ট্রাস্টের মাধ্যমে মন্দির পরিচালনা করা হচ্ছে, এবং সেখানে অনুদান দিতে গেলে হিডকোড ঠিকানাটা দেখাচ্ছে। এটা কি করে হতে পারে? এবং এই নিয়ে বিজেপির একাধিক মুখের তরফ থেকে মামলা করা হয়েছিল, যার প্রশ্নগুলো ছিল হলোটা কি করে, হচ্ছেটা কি করে, এবং তার থেকেও বড় কথা, প্রণামী বাক্স উপচে যে রোজ টাকা ঢুকছে, সেই টাকাগুলো যাচ্ছে কোথায়, দেখছে কে? সেই সময় যে হিসেবটা সামনে রাখা হয়েছিল, সেখানে বলা হচ্ছিল যে মন্দিরে দৈনিক উপহার, নগদ, ভোগের প্রসাদ, অন্যান্য প্রসাদ সমস্ত কিছুর মাধ্যমে যে আয়টা হচ্ছে, সেটা মোটামুটি একদিনে 4 লক্ষ টাকা। তখন দৈনিক আয় ছিল 4 লক্ষ টাকা। এখন পশ্চিমবঙ্গে হিন্দু রাষ্ট্রের যে সরকার, সেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে সেই আয়টা কি বেড়েছে? মানে মন্দিরের আয় দৈনিক সেখান থেকে 4 লক্ষ থেকে বেরিয়ে 6 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকায় কি পৌঁছেছে? হিসাব সব গুলিয়ে যাচ্ছে। কারণ সেই সময় যিনি হিসাব দিয়েছিলেন, তিনি তখন ছিলেন মমতা ঘনিষ্ঠ, আর এখন আবার হয়ে গেছেন বিজেপি ঘনিষ্ঠ। দেখুন, ইসকনের সহসভাপতি হিসেবে রাধারমন দাসকে শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্র দীঘার সেখানকার ট্রাস্ট কমিটির সদস্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে তিনিই কিন্তু ওই দীঘার জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের সর্বময় কর্তা হয়ে ওঠেন। এবার সম্প্রতি যে খবরটা সামনে এসেছে, কিছু বিতর্কের জেরে ইসকনের সমস্ত পদ থেকে রাধারমন দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু আজব কাণ্ড বঙ্গদেশে দেখা যাচ্ছে যে দীঘার এই শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রে কিন্তু এখনো তিনি বহাল তবিয়তে রয়েছেন। এবং তারই সঙ্গে দেখা গেল সম্প্রতি যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী তিনি দীঘার সেই মন্দিরে গেলেন, সেখানে তাকে সংবর্ধনা জ্ঞাপন থেকে শুরু করে তাকে মন্দির ঘুরে দেখানো সমস্তটাই কিন্তু দায়িত্ব নিয়ে পালন করলেন রাধারমন দাস। এবার এখানে কিছু প্রশ্ন তো উঠেই আসছে যে ইসকনের পদে তিনি নেই, তাহলে তিনি কি করে মন্দির পরিচালনা করছেন বা মন্দিরে রয়েছেন? এবার দীঘার মন্দিরের যে ট্রাস্ট কমিটি, সেখান থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে দেখুন, ইসকনের পদে না থাকলেও এই শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক যে কেন্দ্র, তার ট্রাস্ট কমিটিতে তো এখনো পর্যন্ত রাধারমন দাস রয়েছেন। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে যে ইসকনকে মন্দির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ইসকনে যদি একটি ব্যক্তিকে সমস্ত পদ থেকে সরিয়ে দেয়, তাহলে তিনি কি করে মন্দির পরিচালনার দায়িত্বে থাকতে পারেন? তিনি কি করে রয়েছেন? এই প্রশ্ন এখনো উঠছে, কিন্তু উত্তর খুব একটা পাওয়া যাচ্ছে না। মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি উত্তর দেবেন? কারণ রাধারমন দাস নিজে উত্তর দিতে নারাজ। তিনিও কি কার্তিক মহারাজের মতোই একজন সজ্জন ব্যক্তি, সরকারের মার্গপ্রদর্শক? এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে বিজেপির তরফ থেকেই যে অভিযোগটা তোলা হয়েছিল যে এখানে টাকা পয়সা নয়ছয় করা হচ্ছে, মন্দিরের আয় নিয়ে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, অনুদান কোথায় গিয়ে পড়ছে, বিজেপির তরফ থেকেই যে প্রশ্নগুলো তোলা হয়েছিল, সেগুলোর কি হলো? এখন বিজেপি শাসক দল তারা কি এবার সেগুলো খুঁজে বের করার চেষ্টা করবে? প্রথমত, এখন সেই নয়ছয় হেরফের সমস্ত কিছু কি বন্ধ হয়েছে? সেই গ্যারেন্টি কি সরকারের তরফ থেকে দেওয়া
যাবে? এবং তার থেকেও বড় কথা, তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতির অভিযোগ যেটা বিজেপির তরফ থেকে তোলা হয়েছিল, তাহলে সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা এখন বিজেপির তরফ থেকে দেখতে পাওয়া যাবে যে সেই টাকা নিয়ে হেরফের হয়েছে কিনা, এবং করে থাকলে দুর্নীতি কারা করেছেন, অনুদান কোথায় গেছে, যে প্রশ্নগুলো কৌস্তব বাগচিও তুলেছিলেন। তো বিজেপি যে প্রশ্নগুলো বিরোধী থাকাকালীন তুলেছিল, সেই প্রশ্নগুলো বিজেপির শাসক হওয়ার পরে কোথায় গেল? এবার এতে উত্তর যদি এটা হয় যে আপনাকে কেন হিসেব দেবো, আপনি কি টাকা দিয়েছেন নাকি, তোকে কেন হিসেব দেবো, তুই টাকা দিয়েছিস, যদি এই কথাটাই মমতার মতো করে আপনিও বলেন, তাহলে তো বলতে হবে ঠিকই আছে, ওই কথাটাই সত্যি। ইউ বিকাম দ্য থিং ইউ হেট দ্য মোস্ট। মমতা বিরোধিতা করতে করতে মমতাকে সরিয়ে আরেক মমতাই তৈরি হয়ে গেছে। অথবা যদি আপনার যুক্তি এরকমটা হয় যে হিন্দুদের টাকা হিন্দুরা প্রণামী হিসেবে দিয়েছেন, হিন্দুরাই চুরি করেছেন, তাতে কি এমন হয়েছে, হিন্দু হিন্দু মিশে গেছে বিন্দু বিন্দু হয়ে, এরকম নানা চর্চা, এরকম নানা যুক্তি চারপাশে এখন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বিষয়টা আসলে বিন্দুর তো নয়। এই গোটা জুন মাস ধরে একটা টাইম লাইন সামনে উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি ঘনিষ্ঠ, বিজেপির মধ্যে থেকে, বিজেপির মুখ যারা রয়েছেন, হিন্দু পরিষদের মুখ যারা রয়েছেন, তাদের মধ্যে থেকে প্রথমে একটা গুঞ্জন উঠতে শুরু করে যে রাম মন্দিরে টাকা পয়সা নয় ছয় করা হচ্ছে, রাম মন্দিরে টাকা পয়সা চুরি হচ্ছে, সেখানে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু প্রথম যখন এই সমস্ত কথাগুলো উঠছে, তখন দেখা যায় যে কারোর তরফ থেকেই কোনো উত্তর নেই, সবাই চুপ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চুপ, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপ। এরপর আস্তে আস্তে নানা রকম তথ্য সামনে আসতে শুরু করে এবং দেখা যায় যে চুরি হয়েছে হিসেবে যে টাকার পরিমাণটা আস্তে আস্তে সামনে উঠে আসছে, অভিযোগ যেটা সামনে উঠে আসছে, সেটা আর চুরি নেই, সেটা ডাকাতিতে পরিণত হয়ে গেছে। এইবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তখন বেরিয়ে এসে বলেন যে ঠিক আছে, না না, আমরা তদন্ত করব, আমরা খতিয়ে দেখব, আমরা শাস্তি দেব। এর আগে পর্যন্ত যখন বিরোধীদের তরফ থেকে এই আওয়াজটা উঠতে শুরু করেছিল যে চুরি হচ্ছে, রাম মন্দিরে দুর্নীতি হচ্ছে, কেন তদন্ত হবে না, তখন বলা হয়েছিল যে আরে বিরোধীরা তো উন্মাদ, বিরোধীরা কি বলে তার কোনো ঠিক নেই, এসব বাজে কথা। কিন্তু তারপর ওই চুরি থেকে ডাকাতিতে যখন বিষয়টা চলে গেল, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বললেন যে ঠিক আছে, আমরা খতিয়ে দেখছি, সমস্ত কিছু তদন্ত হবে। এবং তদন্ত হতে হতে অভিযোগের তীরটা যাদের দিকে ঘুরলো, তারা কারা চুরি করেছে বলে অভিযোগ উঠে আসছে। দেখা যাচ্ছে যে তারা হিন্দু পরিষদ ঘনিষ্ঠ, তারা বিজেপি ঘনিষ্ঠ, মানে ওই না খাউঙ্গা না খানে দুঙ্গা বলতে বলতে একেবারে বুফে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং এই গোটা বিষয়টা নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, হিন্দু হৃদয় সম্রাট, হিন্দুদের নয়নের মণি নরেন্দ্র মোদী মহাশয় ঠিক ততটাই মুখ খুলেছেন, ততটাই কথা বলেছেন, যতটা সাংবাদিক সম্মেলন করে উনি সাংবাদিকদের উত্তর দেন, জিরো। এবং শুধু টাকা পয়সা নয় ছয় হয়েছে, শুধু টাকা পয়সা চুরি ডাকাতির অভিযোগ, তার সঙ্গে দেখা যাচ্ছে পাইপ থেকে পিলার চারিদিকে দুর্নীতি হয়েছে রাম মন্দিরের, এই অভিযোগ উঠে আসছে। রাম মন্দিরে যারা কাজ করেন তাদের নিয়োগের ক্ষেত্রেও কোটি কোটি টাকার ডাকাতি হয়েছে, এই অভিযোগও সামনে উঠে আসছে। মানে এতদিন ভোট, রাজনীতি সমস্ত কিছু হয়েছে এই বলে যে মন্দির ওয়াহি বানায়েঙ্গে, কিন্তু মন্দির ওয়াহি বানায়েঙ্গে সঙ্গে সঙ্গে মন্দির ওয়াহি বানায়েঙ্গে ফির চোরি ভি ওয়াহি সে করেঙ্গে, এটা তো সিলেবাসের বাইরে হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমরা পড়েছি এটা যে কর সেবকরা কিভাবে নিজেদের জীবনের পুঁজি জমিয়ে জমিয়ে ইট দান করেছেন, পয়সা টাকা জমিয়ে তারা ইট দান করেছেন, নিজেদের জীবনের সমস্ত সঞ্চয় যা টাকা পয়সা ছিল তাদের কাছে সমস্তটা দান করে দিয়েছেন রাম মন্দিরের জন্য, উৎসর্গ করে দিয়েছেন সেই সমস্ত কিছু। সেখানে দাঁড়িয়ে রামের নামে তৈরি করা মন্দির, রামের নামের ভিটে, রামের ভাড়ার থেকে যদি এইভাবে টাকা পয়সা চুরি হয়ে থাকে, যদি এইভাবে কোটি কোটি টাকার দুর্নীতি সেখানে হয়ে থাকে, তাহলে প্রশ্ন তো অবশ্যই উঠে আসবে যে এটা হলো কি করে এটা হলো, প্রশাসনের এত বড় গাফিলতি কি করে হতে পারে, কি করে কেউ জানতে পারলো না যে এইরকম একটা এত বড় চুরি ডাকাতি এত দিন ধরে হচ্ছে, কি করে কেউ জানতে পারলো না। কিন্তু বিষয়টা তো তা নয়, জানতেন না যে কেউ, তা তো নয়, জানতেন তো। এবং এটাই হচ্ছে শেষ পেরেক যে এই বিষয়টা যে হবে সেটা আগে থেকে প্রেডিক্ট করা হয়েছিল। আজ থেকে 6 বছর আগে একটা অডিট ফার্ম এটা প্রেডিক্ট করেছিল এবং তারা বলেছিল যে যেভাবে মন্দির চালনা করা হচ্ছে তাতে কিন্তু টাকা পয়সা সমস্ত কিছু ডুবে যাবে, সমস্ত কিছু খেয়ে নেবে, হবেই হবে এই সমস্ত দুর্নীতি। আজ থেকে 6 বছর আগে অডিট ফার্ম একটা রিপোর্ট দিয়ে এই কথাগুলো প্রেডিক্ট করেছিল। কিন্তু যে রিপোর্টটা দেওয়া হয়েছিল সেটা তো আসলে কাগজ ছিল, সেটা তো নোটের বান্ডিল ছিল না, সেই কারণে সেটাকে পাত্তাই দেওয়া হয়নি। কিন্তু তার থেকেও বড় কথা, এই বিষয়টা নিয়ে দাদা দিদিরা এত
এত চুপ কেন? রাষ্ট্রবাদী সাংবাদিকরা এই নিয়ে চুপ কেন? যারা চোখে চোখ রেখে সাংবাদিকতা করেন তারা চুপ কেন এই নিয়ে? যারা বলেন তারাই হিন্দু এবং বাকি সবাই পাপী তারা এই নিয়ে চুপ কেন? একটু ডিপ স্টেটের থিওরি এইখানেও নিয়ে আসুন, একটু নেহেরুর পাপ টাপ এখানেও হোক। এবং তারই সঙ্গে বিজেপির কিছু লোকজন রয়েছেন, সবাই না, কিছু লোকজন রয়েছেন যারা নিজেদের খুব বোদ্ধা মনে করেন, তারা একটু বুঝিয়ে দিয়ে যাবেন যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলে যারা নিজেদেরকে চিৎকার চেঁচামেচি করে তারা এই নিয়ে চুপ কেন? তারা কেন টেবিল চাপড়ে এখন চিৎকার করে বলছে না যে এত বড় একটা অপরাধের বিরাট বড় শাস্তি হওয়া উচিত, কেন এটা হলো, কি করে এটা হলো? এবং পরিস্থিতি এত খারাপ, ভাবুন একবার, হাল এত খারাপ, বিজেপির একজন বিধায়ক বলছেন যে রাম মন্দিরে চুরি করেছে, তো রাম মন্দিরে যারা চুরি করেছে তাদের সবার ক্যান্সার হবে। মানে ভাবখানা এইরকম যে ভগবানের ঘরে চুরি করেছে, তো ভগবান নিজেই ওদের ক্যান্সার ট্যান্সার দিয়ে ব্যাপারটা বুঝে নেবেন, ভগবান নিজেই বুঝে নেবেন, আমাদের এখানে আর কি করার আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহামহিম শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু অনুপ্রাণিত হয়ে বলেছিলেন যে তিনি নন্দীগ্রামে একটা রাম মন্দির তৈরি করবেন। তিনিও কিন্তু এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত তার কোনো মতামত, কোনো বক্তব্য সামনে রাখেননি। এই বিষয়টা নিয়ে সবাই এত চুপ কেন? যদি সত্যি রাম মন্দির থেকে কোটি কোটি টাকা চুরি হয় তাহলে তো সত্যিই বলতে হয় যে হিন্দু খাতরে মে হ্যায়। এবার এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আজকের পর্বে আমি মন্দিরে যে দুর্নীতি হয়েছে, যে অভিযোগ উঠে এসছে সেই নিয়ে কথা বলছি, অনেকেই এখানে বলতে আসবেন দিদি ওয়াকফ বিল নিয়ে আপনি কোনো কথা বলেছেন, ওয়াকফ বিল নিয়ে কোনো কথা বলেছেন। প্রথমত আপনাদের জানাই ওয়াকফ বিলে বেশ কিছু পরিবর্তনের দরকার আছে, কিছু বদলের দরকার আছে, কিন্তু আমরা এই বিলটাকে সমর্থন করি এবং আমরা এই বিল নিয়ে বেশ কয়েকটা একাধিক পর্বও তৈরি করেছি। আপনি দেখেননি, এখনো পর্যন্ত আছে, আপনি চাইলে খুঁজে নিয়ে কিন্তু দেখে নিতে পারেন। যাই হোক, তো রাম মন্দিরের এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে, টাকা পয়সা নয় ছয়ের অভিযোগ উঠেছে, সেই নিয়ে যেমন সবাই চুপ, তেমনই আবার আরও একটা বিষয় নিয়ে কিন্তু অনেকেই চুপ। পানিহাটির ঘটনা, আপনারা জানেন পানিহাটির বর্তমানে যিনি বিধায়িকা তিনি হচ্ছেন অভয়ার মা রত্না দেবনাথ। এবার সম্প্রতি একজন, ওনাকে কি বলি, আমি তো সবাইকে সম্মান দিয়েই কথা বলি তাই ওনাকে মানুষই বলি, একজন মানুষ হঠাৎ করে একখানা ফোঁস করে চলে গেলেন। এই ব্যক্তি এর আগে নিজেও বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন, কিন্তু তারপর তিনি পরাজিত হয়েছেন, আর বর্তমানে তার সঙ্গে বিজেপির সম্পর্ক ঠিক সেই রকমই যেমনটা রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের। তো যাই হোক, তিনি ফোঁস করে উঠলেন এবং তিনি একটা পোস্ট করে চলে গেলেন। তিনি বললেন যে পানিহাটির মন্দিরে প্রণামীর বাক্সে রাজনৈতিক টান, আর কত নিচে নামবেন, অডিও প্রমাণ সমস্ত কিছু হাতে রেখেই কথা বলছি এবং এরপর যদি দরকার হয় তাহলে সবটা প্রকাশ্যে আনবো। এই কথা তিনি তো বলে চলে গেলেন, কিন্তু তারপর একটি অডিও প্রকাশ্যে এলো আর তারপরে হু হু করে সেই অডিওটা একেবারে ভাইরাল হয়ে গেল। এখানে খেয়াল করে দেখবেন ওই ব্যক্তি তিনি নিজে কিন্তু ওই অডিওটা পোস্ট করেননি। এবার ওই ব্যক্তি তিনি অত্যন্ত একাডেমিক, ডাইনামিক, এপিডেমিক একজন মানুষ, তার গলা অনেকেই চেনেন, কিন্তু তিনি নিজে অডিওটা পোস্ট করেননি, নেটওয়ার্ক ব্যাপারটাকে ভাইরাল করে দিয়েছে, অডিওটাকে ভাইরাল করে দিয়েছে। এবার এর দুটো সুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে যে পরবর্তীকালে এটা পরিষ্কার বলে দেওয়া যাবে যদি দরকার হয় যে এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো একেবারে ফেক একটা অডিও, আমি এ সম্পর্কে কিচ্ছু জানি না, এসব মিথ্যে কথা। আর দ্বিতীয়, অডিওতে যে সমস্ত অভিযোগের কথা সামনে উঠে আসছে সেখান থেকে তিনি মুক্ত। বিষয়টা অত্যন্ত সংবেদনশীল, আমার ভাষাও রক্ষণশীল। যেরকমই হোক, অডিওতে কিছু অভিযোগ উঠে এসেছে। কি অভিযোগ উঠে এসেছে? অভয়ার বাবা শেখর দেবনাথ, যিনি পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথের স্বামী, তাকে নিয়ে অভিযোগ। অডিওতে যে গলাটা শোনা যাচ্ছে, দাবি করা হচ্ছে যে সেই ব্যক্তি হচ্ছেন পানিহাটির শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মন্দির, যেটা 200 বছরেরও বেশি পুরনো মন্দির, সেই মন্দিরের সেবায়িত। এবং তার অভিযোগ বা তিনি ওই অডিওতে দাবি করছেন যে রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথ এসে এই মন্তব্য করে গেছেন যে মন্দিরের প্রণামী বাক্স বিধায়কের বাড়িতে পাঠিয়ে দিতে হবে, সেইখানে সবটা গোনা হবে। এবার এই নিয়ে অবশ্যই বিতর্ক শুরু হয়ে গেছে, ক্যালকুলেশন, স্পেকুলেশন সমস্ত কিছু শুরু হয়ে গেছে। এবার প্রথমেই এখানে অভয়ার বাবা শেখর দেবনাথ তিনি যে কথাটা বলেছেন সেটা আপনাদের সামনে রাখি। শেখর বাবু বলছেন যে দেখুন, ওই অডিওটা পুরোটা শুনলেই বোঝা যাবে যে প্রকৃত সত্যটা কি। মন্দিরের উন্নয়নের জন্য এবং প্রণামীর টাকা পয়সা যাতে স্বচ্ছভাবে ব্যবহৃত হয় সেই কারণে আমি ট্রাস্টি বোর্ড গঠন করার প্রস্তাব দিয়েছিলাম। বিধায়কের বাড়িতে প্রণামী বাক্স নিয়ে গিয়ে টাকা পয়সা গুনতে হবে, এই যে কথাটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম কথা অন্য কেউ যদি বলে থাকে তাহলে তার দায় আমি নেব না।
একদিকে অভয়ার বাবা মা, যার জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী সবাই একটু দুর্বল, যারা আমাদের একটা আবেগের জায়গা এখনো। আরেকদিকে মন্দির, যেটা কিনা হিন্দু ধর্মের মানুষের জন্য বিশ্বাস এবং আবেগের জায়গা। এবার এখানে মূল যে প্রশ্নটা উঠে আসে, এই রকম একটা অডিও কে লিক করলো, কে ভাইরাল করলো, কে এটাকে ফাঁস করে দিল। এবার প্রশ্ন উঠে আসে যে একজন ব্যক্তি যিনি বিজেপির এত ঘনিষ্ঠ ছিলেন, এখনো পর্যন্ত বিজেপির সমর্থক হিসেবেই পরিচিত, যিনি অভয়ার জন্যেও সোচ্চার হয়েছেন, তিনি কি এই ভিডিওটা, এই অডিওটা লিক করে দিলেন, এই অডিওটাকে ভাইরাল করে দিলেন? যদি করে থাকেন তাহলে তিনি সেটা কেন করলেন? নাকি এটা পুরোটাই আসলে একটা চক্রান্ত, মানহানি করার চক্রান্ত, অভয়ার বাবা মাকে অপদস্থ করা, হেনস্থা করার একটা চক্রান্ত? চক্রান্ত যদি হয়ে থাকে তাহলে কে করছে, কি ধরনের চক্রান্ত? সিবিআই বিচার দিতে পারছে না অপদার্থ গোছের কোনো চক্রান্ত, নাকি সিবিআইকে বলাতে এরকম একটা চক্রান্ত করা হয়েছে, নাকি রত্না দেবনাথকে সামনে রেখে বিজেপি জিতে তোছে কিন্তু পানিহাটিতে লবিবাজি করে এখন রত্না দেবনাথকেই সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কোনটা? প্রশ্ন অনেকগুলো উঠে আসছে কিন্তু উত্তর খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে রত্না দেবনাথ নিজে একটি ভিডিও পোস্ট করেন এবং তার একটি বিবৃতি এই সম্পর্কে, বেশ দীর্ঘ একটি বিবৃতি তিনি সামনে রাখেন, পাঠ করেন। তিনি নিজে লিখেছেন বা অন্য কেউ লিখে দিয়েছেন সেটা বোঝা মুশকিল, কিন্তু তার বিবৃতি হিসেবে তিনি সেটাকে সামনে তুলে ধরেন এবং সেখানে অবশ্যই তিনি বলেন যে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, তাদের শুভাকাঙ্ক্ষী সেজে কিছু লোকজন এসেছিলেন যারা এখন তাদের হেনস্থা করার, তাদের বিপদে ফেলার চেষ্টা করছেন। এবং রত্নাদেবী কথাও বলেন যে কাকিমা কিন্তু ভালো হলে ভালো, খারাপের খুব খারাপ, এবং এ সমস্ত যারা করছেন তারা যদি এইসব কাজ থেকে বিরত না থাকেন তাহলে তাদের বাড়ির ঠিকানা বদলে যাবে। এবং তারই সঙ্গে এখানে একটা বিষয়, এই যে সেবাইত বলে যিনি দাবি করছেন নিজেকে, ওই অডিওতে শোনা যাচ্ছে তিনি বলছেন যে সিপিএম আমলে, মানে 34 বছরের সিপিএম আমলে বা 15 বছরের তৃণমূল কংগ্রেসের আমলে কখনো এরকম কোনো ঘটনা হয়নি, প্রণামী বাক্স চাওয়ার কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আবার রত্নাদেবী নিজের ভিডিওতে দাবি করছেন যে এতদিন ধরে ওই মন্দিরের দেখাশোনা যিনি করেছেন তিনিই টাকা পয়সা নয়ছয় করা বা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন বিষয়টা হচ্ছে এই সব কিছুর মধ্যে অভয়ার বাবা একটি অত্যন্ত গুরুতর, একটি অত্যন্ত খাঁটি কথা বলেছেন। তিনি বলছেন মানুষের দানের টাকার হিসেবে যাতে স্বচ্ছতা থাকে সেটাই কাম্য। মানুষের দানের টাকা, তাদের বিশ্বাস এবং আবেগের টাকা, সেই টাকার কিভাবে ব্যবহার হচ্ছে, কার পকেটে ঢুকছে, আদৌ হিসেবে এবং ব্যবহারে স্বচ্ছতা আছে কিনা বোঝা মুশকিল। আজ চারিদিক মন্দিরময়, চুরিময়, ডাকাতিময়। কিন্তু একটা দুঃখের কথা বা মজার কথা এটাই যে এই নিয়ে চাপ দেওয়ার বা এই নিয়ে প্রশ্ন করার মতো বিরোধীদের কোথাও চারপাশে দেখতে পাওয়া যাচ্ছে না। বলছেও বিজেপি, নিশানাতেও বিজেপি, নিজেকে ডিফেন্ড করছেও বিজেপি, আবার অভিযোগও করছে বিজেপি। মরণ এবং মারণ দুটোই এক পাত্রে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।